হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC-77 ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 2, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ক্লাসেস অফ বিজনেস প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস। তো চলো দেখা যাক। ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া অ্যান্ড ক্লাসেস অফ বিজনেস। ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া কী বলছে দেখো। ইন ইন্ডিয়া দেয়ার ইজ নো ইন্স্যুরেন্স কোম্পানি dealing only in engineering insurance business, but each of the general insurance companies has engineering department to look after development, marketing, administration and conduct of the business. তার মানে বলা হচ্ছে যে ইন্ডিয়াতে এমন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নেই যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্সই ডিল করে, তবে প্রতিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিরই একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থাকে যারা ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্সের ডেভেলপমেন্ট, মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেশন এবং বিজনেস অপারেট করে। ওকে, classes of engineering insurance. Various insurance policies issued by Indian insurance companies in the engineering department can be broadly classified into following groups. কি গ্রুপস আছে? ফার্স্টে আমরা দেখব যে কনস্ট্রাকশনাল ফেজ ইন্স্যুরেন্স। দ্য কনস্ট্রাকশন ফেজ ইন্স্যুরেন্স পলিসিস আর normally period or one time policies. For example, they are issued for the period of the project. তাহলে ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্সকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। তার মধ্যে প্রথমটা আমরা পড়ছি হচ্ছে কনস্ট্রাকশনাল ফেজ ইন্স্যুরেন্স। তাহলে কনস্ট্রাকশন মানে কি? যখন কোনো একটা প্রজেক্ট তৈরি হচ্ছে বা সেটা ধরো ইনস্টল হচ্ছে, তখন যে ইন্স্যুরেন্সটা করা হচ্ছে সেটাই হচ্ছে কনস্ট্রাকশনাল ফেজ ইন্স্যুরেন্স। এগুলো সাধারণত প্রজেক্ট পিরিয়ডের জন্য নেওয়া হয়, অর্থাৎ প্রজেক্টটা যতদিন চলবে পলিসিটাও সেই সময়ের জন্যই হবে। ওকে, মানে ধরো কোনো একটা কোম্পানি নতুন একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে। এবার এই পাওয়ার প্ল্যান্টটা তৈরির সময় কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, বিভিন্ন রকম মেশিনারি আনা হতে পারে, মেশিনারি ইনস্টল হচ্ছে, কন্ট্রাক্টার্সরা কাজ করছেন। তো এই কনস্ট্রাকশন পিরিয়ডে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স দরকার হতে পারে। এগুলো কি কি? এগুলো হচ্ছে কন্ট্রাক্টার্স অল রিস্ক ইন্স্যুরেন্স, ইরেকশন অল রিস্ক ইন্স্যুরেন্স অলসো নোন অ্যাজ স্টোরেজ কাম ইরেকশন ইন্স্যুরেন্স, মেরিন কাম ইরেকশন ইন্স্যুরেন্স, কন্ট্রাক্ট ওয়ার্কস ইন্স্যুরেন্স, কন্ট্রাক্টার্স প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইন্স্যুরেন্স, অ্যাডভান্স লস অফ প্রফিট অর ডিলে ইন স্টার্ট আপ ইন্স্যুরেন্স। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো আরেকটা কি, আরেকটা হচ্ছে অপারেশনাল ফেজ ইন্স্যুরেন্সেস। The operational phase insurances are annual policies renewable at each anniversary. Policies combining both construction and operation phase interests are presently not allowed. তাহলে আরেকটা হচ্ছে যে অপারেশনাল ফেজ ইন্স্যুরেন্স, মানে যখন ধরো ফ্যাক্টরি তৈরি হয়ে গেছে এবং তখন সেখানে প্রোডাকশন শুরু হয়ে গেছে, এখন কি হচ্ছে, ফ্যাক্টরির মেশিনারি, বয়লার হতে পারে বা ধরো ইলেকট্রনিক ইকুইপমেন্ট ইত্যাদি চলার সময় যে ইন্স্যুরেন্সটা দরকার, মানে যখন সেটা অপারেশনাল মোডে রয়েছে তখন যে ইন্স্যুরেন্স দরকার সেটাকে বলা হচ্ছে অপারেশনাল ফেজ ইন্স্যুরেন্স। তাহলে এবং এখানে কি বলা হচ্ছে যে এই পলিসি সাধারণত অ্যানুয়াল পলিসি হয়, মানে প্রতি বছর এগুলোকে রিনিউ করা হয়। ঠিক আছে, এর মধ্যে কি কি থাকছে? এর মধ্যে থাকছে মেশিনারি ইন্স্যুরেন্স অলসো নোন অ্যাজ মেশিনারি ব্রেকডাউন ইন্স্যুরেন্স, নেক্সট হচ্ছে বয়লার অ্যান্ড প্রেশার প্ল্যান্ট ইন্স্যুরেন্স, নেক্সট হচ্ছে ইলেকট্রনিক ইকুইপমেন্ট ইন্স্যুরেন্স, নেক্সট হচ্ছে ডেটেরিওরেশন অফ স্টক ইন্স্যুরেন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিটেড রিস্ক ইন্স্যুরেন্স অ্যান্ড মেশিনারি লস অফ প্রফিট ইন্স্যুরেন্স। এবং এখানে কি বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট পলিসির মধ্যে যেখানে কনস্ট্রাকশনাল ফেজ এবং অপারেশন ফেজ দুটোই কম্বাইনভাবে পাওয়া যাচ্ছে, এরকম কোনো পলিসি এখনও পর্যন্ত নট অ্যালাউড, এরকম কোনো পলিসি এক্সিস্ট করছে না। ওকে, আলাদা আলাদাভাবে পলিসি করাতে হবে। নেক্সট আমরা দেখব প্রিন্সিপালস অ্যাপ্লিকেবল টু ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স। দ্য ফলোয়িং বেসিক প্রিন্সিপালস অফ জেনারেল ইন্স্যুরেন্স ইকুয়ালি অ্যাপ্লাই টু অল ক্লাসেস অফ ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স বিজনেস। কী কী? যেগুলো বেসিক প্রিন্সিপাল রয়েছে, যেরকম ফার্স্টেই হচ্ছে আটমোস্ট গুড ফেথ। আটমোস্ট গুড ফেথ মানে কি? সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন অনেস্টলি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ডিসক্লোজ করতে হবে। ওকে, তুমি যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে বলো যে মেশিনটা ধরো, যে মেশিনটার ইন্স্যুরেন্স করা হচ্ছে সেটা একদম নতুন মেশিন, কিন্তু
আসলে হয়তো সেটা অনেক পুরনো মেশিন, আগে থেকেই সেখানে সমস্যা ছিল, সেটাকে ডিসক্লোজ করা হলো না, এবং সেটা যদি ক্লেমের পরে ইন্স্যুরেন্স কোম্পানি বুঝতে পারে তখন কিন্তু সে ক্লেমটা ভয়েড করে দিতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ইনস্যুরেবল ইন্টারেস্ট, মানে হচ্ছে যে প্রপার্টির ওপর ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট আছে সেটাকেই তুমি ইনস্যুর করতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্ডেমনিটি, মানে ইন্স্যুরেন্স কোম্পানি উদ্দেশ্য কি, যে লসটা কম্পেনসেট করা, মানে গেন আউট অফ লস হতে দেবে না, মানে যে তোমার যতটুকু লস হয়েছে তুমি সেটাই কম্পেনসেশন পাবে, তোমার এক্সট্রা করে কোনো প্রফিট থাকবে না। এটা হচ্ছে ইন্ডেমনিটির প্রিন্সিপাল। নেক্সট হচ্ছে সাবরোগেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। এটা আমরা জানি, সাবরোগেশন মানে হচ্ছে যে মানে ইন্স্যুরার ক্লেমটা পে করার পরে লিগালি রেসপন্সিবল যে থার্ড পার্টি রয়েছে তার কাছ থেকে সেই অ্যামাউন্টটা রিকভার করার রাইটটা পেয়ে যায়। ঠিক আছে, সেই রাইটটা তখন চলে আসে ইন্স্যুরারের কাছে। মানে ধরো একজন থার্ড পার্টি নেগলিজেন্সের কারণে ইন্স্যুর মেশিনারি ড্যামেজ হলো, তো ইন্স্যুরার কী করবে, ফার্স্টে ইন্স্যুরডকে ক্লেমটা দিয়ে দিল, এরপর ইন্স্যুরার রেসপন্সিবল থার্ড পার্টির কাছ থেকে সেই ক্লেমটা রিকভারি করে নেবে। আর একটা হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে হচ্ছে ধরো একটা রিস্কেই মানে এক বা মানে একের বেশি ইন্স্যুরারের কাছে যদি সেটা ইনশিওর থাকে একটা রিস্ক, তাহলে প্রত্যেকের যে প্রপোর্শনে সেটাকে ইনশিওর করেছে সেই প্রপোর্শনে সবাই লসটাকে কম্পেনসেট করবে প্রত্যেকটা ইনশিওরার। মানে কন্ট্রিবিউশন প্রিন্সিপাল বলা হচ্ছে যে একটা রিস্ককে একের বেশি ইনশিওরার দ্বারা কভার করা যেতে পারে। নেক্সট হচ্ছে প্রক্সিমেট কজ। প্রক্সিমেট কজ মানে হচ্ছে যে লসের যে নিয়ারেস্ট কজের জন্য বা যে এফেক্টিভ কজের জন্য লসটা হলো সেটাই হচ্ছে তার প্রক্সিমেট কজ, এবং দেখতে হবে যে সেই যে কজের জন্য লসটা হয়েছে সেই কজটা ইনশিওর পেরিল কি না, তাহলেই সেই লসটা পেয়েবেল। ওকে, নেক্সট আমরা দেখছি প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর অ্যান্ড প্রপোজাল ফর্ম। প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওরের ক্ষেত্রে বলা হচ্ছে যে এনি স্টুডেন্ট অফ প্র্যাকটিশনার of engineering insurance should obtain a full understanding of the following three forms related to an engineering product. কী কী সেগুলো, প্রপোজাল ফর্ম, পলিসি ওয়ার্ডিংস অ্যান্ড ক্লেম ফর্ম। তাহলে এগুলোকে বলা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, এবং এগুলো কি প্রপোজাল ফর্ম, পলিসি ওয়ার্ডিং অ্যান্ড ক্লেম ফর্ম, এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে। প্রপোজাল ফর্ম কি, ফার্স্টে আমরা জানি যে কোনো কাস্টমার যখন ইন্স্যুরেন্সটা নিতে চাইছে তখন একটা প্রপোজাল ফর্ম এবং কোশ্চেনায়ার একটা তাকে ফিল আপ করতে হয় জেনারেল ইনফরমেশনের জন্য। দেখো কি বলছে, ফর ইচ ক্লাস অফ ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স বিজনেস দেয়ার ইজ আ প্রপোজাল ফর্ম অ্যান্ড কোশ্চেনায়ার টু বি ফিল্ড in and signed by the client. The proposal form normally deals with common types of information like name, address, location details, sum insured, etc. And the questionnaire deals with specific information about the type of project, machinery, plant and equipment. তাহলে এই প্রপোজাল ফর্মে মোটামুটি কী কী ধরনের ইনফরমেশান থাকে, ইনশিওরের নেম, অ্যাড্রেস, লোকেশন, সাম ইনশিওর এগুলো থাকে, এবং কোশ্চেনার যেটা থাকে সেখানে জেনারেলি তার প্রজেক্টটা কী নিয়ে বা তার মেশিনারির বিভিন্ন ডিটেলস, তার প্ল্যান্টের ডিটেলস, বিভিন্ন ইকুইপমেন্টের ডিটেলস ইত্যাদি সম্পর্কে স্পেসিফিক ইনফরমেশান ইনশিওরের থেকে চাওয়া হয় এবং সেগুলো তখন তাকে ফিল আপ করতে হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে সাচ প্রপোজাল ফর্ম অ্যান্ড কোশ্চেনায়ার আর অলওয়েজ কনসিডার্ড টু ফর্ম আ পার্ট অফ দ্য ইন্স্যুরেন্স পলিসি। মানে এটাও কিন্তু মানে এগুলোকে জাজ করেই বা এগুলোকে ভেরিফাই করেই তবেই ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক করবে যে সে এই পলিসিটা অ্যাকসেপ্ট মানে এই পলিসিটা সে দেবে কি না, প্রোভাইড করবে কি না, কভারটা রিস্কটা কভার করবে কি না সেটা ডিসাইড করবে, এবং এটাও ডিসাইড হবে যে যদি রিস্কটা কভার করে তাহলে এক্স্যাক্টলি তার জন্য কী ধরনের রেটিংস লাগানো যাবে বা কী টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই হতে পারে, এগুলো সবই ডিপেন্ড করছে এই প্রপোজাল ফর্ম এবং কোশ্চেনায়ারটার উপর। নেক্সট হচ্ছে কভার নোট অ্যান্ড পলিসি। অ্যাকসেপ্টেন্স অফ এনি নিউ বিজনেস প্রপোজাল ইজ ডিপেন্ডেন্ট আপন satisfactory examination by the company's engineers. When it is found technically acceptable and the corresponding premium is paid, it is customary to issue a cover note. Next হচ্ছে policies. The policy is a stamped document which provides evidence of the insurance contract and therefore it must be carefully drafted and issued in the appropriate form. তাহলে বলতে কি চাইছে যে পলিসি হচ্ছে একটা স্ট্যাম্পড ডকুমেন্ট এবং যেটা হচ্ছে একটা লিগাল ডকুমেন্ট হিসাবে ট্রিট করা হচ্ছে,
তাহলে ব্যাপারটা কি, প্রথমে প্রপোজাল ফর্ম দেবে, প্রপোজাল ফর্ম, কোশ্চেনার, এগুলো সমস্ত কিছু ইনশিওর্ড বা ক্লায়েন্ট ফিল আপ করে দিচ্ছে। এরপর সেগুলোকে এক্সামিনেশন করছে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি ইঞ্জিনিয়ার্সরা, এবং তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি সেই রিস্কটা অ্যাকসেপ্ট করা হয়, তখন ইন্স্যুরেন্স কোম্পানি ইনশিওরের থেকে প্রিমিয়াম নিয়ে নিচ্ছে, এবং প্রিমিয়ামটা নেওয়ার পরে প্রথমে সে একটা কভার নোট ইস্যু করছে। যখন পলিসিটা প্রপারলি ড্রাফট হচ্ছে না, সেই মানে প্রথমেই হয়তো সেটা হতে একটু সময় লাগে পলিসিটা প্রপারলি ড্রাফটেড হতে, তো সেই পিরিয়ডের জন্য একটা কভার নোট ইস্যু করছে, এবং তারপরে প্রিমিয়ামটা নেওয়ার পরেই কিন্তু কভার নোট ইস্যু করছে, এবং তারপরে পলিসিটা প্রপার ড্রাফটিং হয়ে গেলে তখন এক্স্যাক্ট মানে অ্যাকচুয়াল যে পলিসি, যেটা কিনা একটা লিগাল ডকুমেন্ট হিসাবেও ট্রিট হচ্ছে, সেটাকে ইনশিওরের হাতে হ্যান্ডওভার করে দিচ্ছে। এই কভার নোট কিন্তু কোনো লিগাল ডকুমেন্ট নয়, এটা একটা টেম্পোরারি এভিডেন্স যে হ্যাঁ পলিসিটা অ্যাকসেপ্টেড হয়েছে, এবং ফাইনাল পলিসিটা ড্রাফটেড এখনও হয়নি, ড্রাফটিং হয়নি, ড্রাফট হয়ে গেলে কভার নোটের কিন্তু আর ভ্যালিডিটি কোনো থাকছে না। ঠিক আছে, নেক্সট আমরা দেখছি যে আর টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স পলিসি কন্টেন্স ডিস্টিংক্ট সেকশন অ্যাজ ফলোজ। কী কী থাকছে দেখো, হেডিং থাকছে, দ্য হেডিং গিভিং নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য পলিসি ইস্যুইং অফিস, অপারেটিভ or insuring clause, the preamble or recital clause indicating the parties to the contract, for example the insurer and the insured, terms, conditions, warranties, etc. A reference is also made to some insured or other limits of liability. তাহলে হেডিংয়ের মধ্যে কী কী থাকছে এটা আমাদের জেনে নিতে হবে। নেক্সট হচ্ছে শিডিউল, schedule containing information applicable to the particular contract, for example policy number, name of the insured, address and business, address of the business, period of insurance, sum insured for each item, each separately insured against the description of some such item, আর অ্যামাউন্ট অফ এক্সেস, ডিডাক্টেবল, প্রিমিয়াম এটসেট্রা, এগুলো হচ্ছে শিডিউলে থাকছে। নেক্সট হচ্ছে অ্যাটেস্টেশন অর সিগনেচার ক্লজ ওয়ার দ্য পলিসি ইজ সাইন্ড বাই অ্যান অথরাইজড অফিসিয়াল অফ দ্য ইন্স্যুরার গিভিং দ্য কোম্পানির সিল অ্যান্ড ডেট অফ ইস্যু অফ দ্য পলিসি। তাহলে অ্যাটেস্টেশনে কী হচ্ছে, কোম্পানির একজন অথরাইজড পারসন, তার সেখানে সাইন থাকছে, কোম্পানির স্ট্যাম্প থাকছে, এবং দিয়ে বলা হচ্ছে যে এই পলিসিটা অ্যাকসেপ্টেড হলো, রিস্কটা কভার করলো ইন্স্যুরেন্স কোম্পানি। নেক্সট হচ্ছে কন্ডিশনস মে বি অফ জেনারেল নেচার অর স্পেসিফিক, ইউজুয়ালি প্রিন্টেড ইন দ্য পলিসি। মানে যদি কোনো কন্ডিশন থাকে তাহলে সেটা জেনারেল বা স্পেসিফিক কন্ডিশন যদি থাকে তাহলে সেটা লেখা থাকছে, ঠিক আছে, পলিসিতে। As in the case of fire and miscellaneous accident departments, endorsements on engineering insurance policies are normally used when the terms of the insurance contract are to be varied. Endorsement may be issued at the time of issue of original policy to provide specific extension to include an additional peril during currency of the policy, for example, when alteration in the risk are to be issued. তাহলে এন্ডোর্সমেন্ট বেসিক্যালি কি, এক্সিস্টিং পলিসিতে কোনো চেঞ্জ বা অল্টারেশন যখন করা হয় তখন সেটাকে বলা হয়, মানে তখন সেটা করা হয় এন্ডোর্সমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তাহলে ইঞ্জিনিয়ারিং পলিসিতে বলা হচ্ছে যে সব পলিসির ক্ষেত্রে সেমই, ইঞ্জিনিয়ারিং পলিসিতে এখানে ইঞ্জিনিয়ারিং আমরা পড়ছি তাই ইঞ্জিনিয়ারিং পলিসিটাই জানছি। ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের টার্মস ভ্যারি করার জন্য এন্ডোর্সমেন্ট ব্যবহার করা হয়। এমনকি ধরো কোনো পলিসি যখন চলছে, চলাকালীন অ্যাডিশনাল কোনো পেরিল যদি ইনশিওর্ড ইনক্লুড করতে চায় তাহলেও কিন্তু এন্ডোর্সমেন্ট করে সেটা অ্যাড করা যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা দেখছি যে ক্লেমস আন্ডার ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স পলিসিস। ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স পলিসিস স্পেসিফাই দ্য প্রসিডিওর টু বি অ্যাডাপ্টেড ইন দ্য ইভেন্ট অফ আ ক্লেম অ্যারাইজিং আউট অফ অ্যান অ্যাক্সিডেন্টাল ড্যামেজ। এখানে কিছু প্রসিডিওরের কথা বলা রয়েছে যদি কোনো ক্লেম অ্যারাইজ করে। দিস প্রসিডিওরস রিলেট টু নোটিফিকেশন of claim obligations of the insured, duties following an accident, position after a claim, and arbitration procedure. The policies normally provide for basis of indemnity for both partial and total or constructive total loss claims. তাহলে পলিসিটা সব রকমই এখানে কভার করা হচ্ছে, সেটা পার্শিয়াল লস হতে পারে, টোটাল লস হতে পারে, বা কনস্ট্রাকটিভ টোটাল লসও হতে পারে। Immediate notification of loss in an important condition of the engineering
insurance policies because the company will appoint an independent loss adjuster to survey the damages and assess the loss on behalf of the insurer. লস হওয়ার পরে অবভিয়াসলি ইমিডিয়েট ইনফরমেশন দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানিকে। নেক্সট হচ্ছে দ্য পলিসি কভারেজ ইজ চেকড অ্যান্ড এক্সটেন্ট অফ লায়াবিলিটি অ্যাসেসড। লস সার্ভে, আর্লি সার্ভেয়ার ভিজিট অ্যান্ড ডিডাক্টেবল অর এক্সেস দেখে নিই কী বলছে। অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট of the engineering loss survey report is the investigation into the cause of failure, which may lead to specific recommendations on loss prevention and risk improvement measures. An early visit by the surveyor or loss assessor is of great advantage for the following reason. তাহলে মানে লসটা হওয়ার পরে খুব তাড়াতাড়ি ইন্স্যুরারকে ইনফরমেশন দিতে হবে, যাতে খুব শিগগিরই সে একজন লস অ্যাসেসার বা সার্ভেয়ারকে ডেপুট করতে পারে, যে গিয়ে লসটাকে অ্যাসেস করতে পারে। এবং এখানে আমরা কি দেখব যে আর্লি সার্ভেয়ার ভিজিট কেন দরকার, কি বলছে। ইফ লায়াবিলিটি এক্সিস্ট আন্ডার দ্য পলিসি, দ্য কোম্পানি মে উইশ টু ডিকটেট দ্য এক্সটেন্ট অ্যান্ড টাইপ অফ রিপেয়ার অ্যান্ড উইল অফেন ডিসাইড হুইচ ফার্ম অফ দ্য রিপেয়ারার্স শুড বি এনগেজড। মানে যদি পলিসিটা ভ্যালিড হয় তাহলে কিন্তু কিভাবে সেই জিনিসটা রিপেয়ার হবে বা কীভাবে মানে বা কোন রিপেয়ারার এই কাজটা করবে সেটা ডিসাইড করবেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি করতে পারে চাইলে। এবং লায়াবিলিটিটা অ্যাকসেপ্ট হবে কি না সেটাও মানে তাড়াতাড়ি জানাতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো কি বলছে। ইফ ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য ইনস্যুরড শুড বি told as soon as possible whether or not the liability is accepted, as this avoids misunderstandings regarding who is to pay for the repairs, which are very costly in many cases. তাহলে আর্লি ভিজিট সার্ভেয়ারের কেন দরকার, কারণ সে গিয়ে বলতে পারবে যে লায়াবিলিটিটা ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকসেপ্ট করছে কিনা, বা করলেও কতটা করছে, বা কোন কোন মেশিনের ক্ষেত্রে করছে, কোন কোন মেশিনের ক্ষেত্রে করছে না। তাহলে এতে ইনস্যুরড এবং ইন্স্যুরারের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং থাকছে না। সে রিপেয়ারের কাজটা শুরু করার আগেই জানতে পারছি যে এটার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে না তাকেই পে করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অফেন ডিউরিং দ্য কোর্স অফ আ রিপেয়ার a considerable amount of maintenance work is carried out. An early visit by the surveyor enables him to report on the parts damaged, and the company is then in a position to agree a suitable apportionment of cost. তাহলে কি বলছি যে অনেক সময় কি হয়, কোনো একটা মানে রিপেয়ার ওয়ার্ক যখন চলছে তখন কিছু মেনটেন্যান্স কাজও দরকার থাকে, তাহলে একজন সার্ভেয়ার থাকলে সেটা বলে দিতে পারবে যে মেনটেন্যান্স চার্জ কতটা পড়ছে বা সেটা ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করছে কি না, সেই জিনিসগুলো সব ক্ল্যারিটি থাকছে। whether or not there is liability under the policy, the company must approve the type of repair from a safety and also future risk aspect. তাহলে পলিসিতে এই ক্লেমটার লায়াবিলিটি থাকুক বা না থাকুক, সেই রিপেয়ারটা হবে কি না সেটা কিন্তু কোম্পানি কিছু দিক বিবেচনা করে তবেই সেটা অ্যাপ্রুভ করবে। যেরকম সেফটি অ্যাসপেক্টটা দেখবে যে রিপেয়ারটা করার পর সেটার কন্ডিশন কি হবে, বা এই রিপেয়ারের কারণে ভবিষ্যতে আলাদা করে আরও কোনো রিস্ক তৈরি হবে কি না, তো এইগুলো দেখে তবেই সে এই রিপেয়ারটাকে অ্যাপ্রুভ করবে কোম্পানি, ওকে। ইট অফেন happens that an insured will notify the company of a failure and then wait for an inspection by the surveyor in order to obtain his assistance. An immediate visit is therefore essential in order to avoid delay in the commencement of the repair, particularly where consequential loss due to non-operation of the plant is involved. তাহলে বলছে যে যাতে কোনো রকম ডিলে না হয় সেই জন্য ইমিডিয়েটলি কাজ মানে ইমিডিয়েটলি যে কোনো লস হওয়ার পরে এবং যে কোনো রিপেয়ার শুরু করার আগে কোম্পানিকে নোটিফিকেশান দেওয়া উচিত, যাতে একজন সার্ভেয়ার গিয়ে প্রপারলি সমস্ত কিছু দেখে এবং সে প্রপারলি সমস্ত কিছু ডিকটেট করে বা অ্যাসেস করে, যাতে ইনস্যুরের কাছেও ক্ল্যারিটি থাকে এবং ইন্স্যুরেন্স কোম্পানির কাছেও ক্ল্যারিটি থাকে সমস্ত কিছুর, ওকে। নেক্সট আমরা দেখব যে ডিডাক্টেবল অর এক্সেস। ডিডাক্টেবল ইজ আ কমন ফিচার of the engineering insurance policies, and they are specifically mentioned in the policy schedule as applicable for different perils or different property. Where the policies are issued to cover consequential loss, such deductible are expressed in terms of time, for example number of days or months etc., and termed as time excess or
টাইম এক্সক্লুশন। তাহলে ডিডাক্টেবলের ব্যাপারটা কি? ডিডাক্টেবল হচ্ছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট, যেটা ডিডাক্টেবল বা এক্সেস বলা হয়, যেটা লসেরই একটা অংশ, যেটাকে বিয়ার করবে হচ্ছে ইনসিওর। ওকে, এবং এটার মেনশন থাকছে পলিসি শিডিউলে যে পলিসিতে কতটা অ্যামাউন্ট এক্সেস থাকছে বা কতটা ডিডাক্টেবল থাকছে। ধরো কোনো পলিসিতে ধরো 10 লাখ টাকার একটা ধরো মানে লস হলো, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 লাখ টাকার মধ্যে 9 লাখ টাকা হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করছে, বাট এক্সেস হয়তো অ্যামাউন্ট থাকছে 1 লাখ টাকা। তাহলে পলিসি টার্মস অনুযায়ী প্রথম এই 1 লাখ টাকা ইনসিওর নিজের রেসপন্সিবিলিটি হবে, এবং তারপরে যে ব্যালেন্স অ্যামাউন্টটা সেটা কিন্তু সেই লাইবিলিটি থাকবে ইনসিওরের। বেসিক্যালি এটা কেন করা হয়? তার কারণ যাতে বিভিন্ন রকম ছোট ছোট লস যেগুলো হচ্ছে সেগুলোকে যাতে অ্যাভয়েড করা যায়। এতে ইনসিওরারের টাইম সেভ হয়, কস্টিং সেভ হয়। ওকে, আর একটা জিনিস এখানে বলছি কি, যে টাইম এক্সেস বা টাইম এক্সক্লুশন, এই ব্যাপারটা কি? মানে কিছু কিছু পলিসিতে, যে পলিসি কনসিকুয়েন্সিয়াল লস কভার করে, সেখানে কিন্তু ডিডাক্টেবলটা কোনো রকম টাকার অ্যামাউন্ট না হয়ে এটাকে টাইম দিয়েও সেটা এক্সপ্রেস করা যায়। যেরকম সেটা হতে পারে নাম্বার অফ ডেজ। মানে ধরো পলিসিতে বলা হলো যে যদি 7 দিনের মধ্যে সমস্ত রকম রিপেয়ার হয়ে যায়, তার জন্য যে কনসিকুয়েন্সিয়াল লসটা হবে সেটা পলিসিতে কভার থাকছে না। যদি এমন কোনো লস হয়, যদি এমন কোনো ড্যামেজ হয় যেটাকে রিপেয়ার করতে 7 দিনের বেশি সময় লাগছে, তাহলে সেই লসটা পলিসিতে সেই সময়ের যে তোমার কনসিকুয়েন্সিয়াল যে লসটা সেটা তখন কভার থাকছে। তাহলে এই টাইম এক্সেসটা থাকছে হচ্ছে কনসিকুয়েন্সিয়াল লস পলিসিতে। ওকে, তাহলে আজকে এতটাই। আমরা এই চ্যাপ্টার 2টা আজকে পড়ে শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো তোমাদের কলিগসদের সাথে যারা IC-77-এর জন্য প্রিপারেশন করছেন, এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও যদি কোথাও কিছু ডাউট থেকে থাকে। ওকে, এবং এই ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এরপরে IC-77-এর নেক্সট চ্যাপ্টারগুলো তো পড়বই, তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম ইম্পর্টেন্ট যে আইসিসগুলো রয়েছে সেগুলোও আমরা এই চ্যানেলে কিন্তু সমস্ত কিছুই কভার করব। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং।